কিন্তু এর অর্থ এই না যে মানবিকে যতটুকু ট্যালেন্টেড ছেলে মেয়েদের যাওয়ার কথা সেটা যাচ্ছে না, যাচ্ছে, পার্সেন্টেজ হয়তো বা কম বেশি হতে পারে। আমার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্সও শেয়ার করি। অন্যরকম পাঠশালা ডেফিনেটলি তুমি বাংলাদেশে মোটামুটি পড়াশোনার সাথে যারা রিলেটেড ছোটকাল থেকে সবাই মোটামুটি জানে, এবং এখান থেকে উপকৃত হয় না এরকম মানুষ খুবই কম। যে স্টুডেন্টগুলো যারা আসলে একটু অনেক চ্যালেঞ্জ স্বীকার করে এখন অ্যাডমিশন কোচিং করছে, বা যারা অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে, বা যারা আসলে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে যে জাস্ট বিকজ সে মানবিকে পড়ছে বা সে একটা ডিফারেন্ট ক্যারিয়ার পাথ খুঁজে নিচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনার লাস্ট কি বলার ভাই? পাড়া প্রতিবেশীর শোনা কথার উপরে বিশ্বাস করে একজনকে একটা সেক্টরের দিকে ধাবিত না করার দিকে হয়তো তারা একটু সচেতন হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, এটা স্বপ্ন হওয়া উচিত না, এটা তোমার একটা লক্ষ্য হতে পারে। তার সাথে আমার নেক্সট যখন কথা হয়েছিল তখন অ্যামাজনের সফটওয়্যার ডেভেলপার, আমার এত প্রাউড ফিল হয়েছে যে আমি মুখে বলছি, আমি বিশ্বাস হতে পারি, তখন ছোট বয়স, কত কিছু আর বুঝতাম, বাট সেইটা করেছে এবং হি প্রুভড হিমসেলফ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন উদ্ভাস ভার্সিটি খ চাওয়া থেকে পাওয়া। এর প্রথম এপিসোডে আমরা আমাদের সবার প্রিয় সোহাগ ভাইয়ের সাথে কথা বলেছিলাম এবং দেখেছিলাম এবং তার কাছ থেকে জানতে পেরেছিলাম মানবিকের যারা শিক্ষার্থী তাদের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে, এবং সেই সংক্রান্ত উদ্ভাসের কমিটমেন্ট নিয়ে। এই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় সৌরভ বিজয় দা। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝখানে আপনার মূল্যবান সময় দিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। তো দর্শক, আমরা আর কালক্ষেপণ না করে আমরা সরাসরি মূল আয়োজনে চলে যেতে চাই। যেমনটা আপনারা সবাই জানেন যে উদ্ভাসের আমাদের এই বিশেষ আয়োজনে আমরা মূলত ফোকাস করেছি মানবিকের যে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার গাইডেন্স নিয়ে, এবং তাদের আসলে বর্তমান সময়ে কি কি নিড সেগুলো অ্যাসেস করার পেছনে আমরা বেশ কমিটেড। তো সেই ধারাবাহিকতায় আমি ভাইয়ের কাছে জানতে চাই যে ভাইয়া, বর্তমান প্রেক্ষাপটে আমি যে প্রশ্নটা সোহাগ ভাইকেও করেছিলাম, মানবিকের শিক্ষার্থী আমরা যদি স্ট্রিম ওয়াইজ ভাগ করি, সবচেয়ে মেধাবীরা চলে যায় সায়েন্সে, সেকেন্ড এর পরে চলে যায় হচ্ছে বিজনেসে, একদম খুব বেশি স্বেচ্ছায় কেউ না গেলে সাধারণত পিছিয়ে পড়া স্টুডেন্টরা মানবিকের দিকে যাচ্ছে। তো এইটা নিয়ে আপনার কি মনে হয়, আসলে এটা কি যৌক্তিক কোনো স্ট্রিম ক্লাসিফিকেশন কিনা? ভালো একটা প্রশ্ন অবশ্যই বাবলা। আমি এটাকে দুইভাবে দেখি। একটা হলো, এটা খুব পুরাতন না, এটা খুব রিসেন্টলি যখন আমাদের দেশে আসলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলো হঠাৎ করে বাড়া শুরু করলো, তারপর থেকে, এবং বিশেষ করে টেলিকমিউনিকেশন যখন একটু বুম করা শুরু করলো। তো আমি তোমাকে ভাবলে একটু যদি মনে করাই দিই, আমরা যে বইগুলো পড়তাম বিভিন্ন রাইটারের, তো অবশ্যই যারা রাইটার যে ক্যারেক্টারগুলোকে আমাদের সামনে তুলে ধরতেন সেগুলো আমাদের জন্য হিরো ছিল বা আমাদের জন্য হিরোইন ছিলেন। তো ওই ক্যারেক্টারগুলো যখন স্টাডির সাথে রিলেটেড ছিল, তারা হয়তো বা কেউ অর্থনীতিতে পড়তো, কেউ হয়তো বা বাংলায় পড়তো, কেউ হয়তো ইংরেজিতে পড়তো। তুমি হয়তো খুব বেশি পাবা না কেউ ইঞ্জিনিয়ারিং পড়তো কিংবা কেউ মেডিকেলে পড়তেছে। এগুলোকে একটু কাটকোট্টা ধরা হয়, এগুলোকে নিয়ে আসলে গল্প কমই লিখতে চায় মানুষ। তো যেটা এখন যে ট্রেন্ডটা মানুষ আসলে বলে যে সবচেয়ে মেধাবীরা ইঞ্জিনিয়ারিং এ চলে যাচ্ছে বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট গুলোকে পছন্দ করতেছে, টেকনোলজিতে যাচ্ছে, কিংবা মানবিকে কম আসতেছে, হয়তো পার্সেন্টেজের দিক দিয়ে কিছুটা হয়তো বা সত্যতা আছে, আমি একেবারেই না বলছি না। কিন্তু এর অর্থ এই না যে মানবিকে যতটুকু ট্যালেন্টেড ছেলেমেয়েদের যাওয়ার কথা সেটা যাচ্ছে না, যাচ্ছে, পার্সেন্টেজ হয়তো বা কম বেশি হতে পারে। তবে এই ট্রেন্ডটাও চেঞ্জ হয়ে যাবে। দেখো, বাংলাদেশ বলি বা যেকোনো বিশ্বই বলি, বিশ্বের যেকোনো দেশে কিছু কিছু সময় থাকে যখন একটা বিশেষ সেক্টর আসলে হঠাৎ করে বৃদ্ধি পায়, বিশেষ সেক্টরের টোটাল পার্সেন্টেজ বা ইমপ্যাক্ট বাড়তে থাকে, তখন স্বাভাবিকভাবে সবাই একটু ওই সেক্টরের দিকে ধাবিত হবে। দেন টুডে অর টুমোরো একটা ব্যালেন্স চলে আসে। আমাদের দেশটা খুব পুরাতন তো না, আমরা 53-54 বছর হলো মাত্র। সো ব্যালেন্সটা হয়তোবা কিছুদিন পরে আমরা দেখতেও পাবো, যখন সব সেক্টরে মেধাবী আমরা যাদেরকে বলি, পরিশ্রমী যাদেরকে বলি, সব সেক্টরেই যাবে এবং একটা ব্যালেন্স চলে আসবে দেশের মধ্যে। চমৎকার ভাইয়া। ভাইয়া, এই কথার প্রসঙ্গে আমি বলতে চাই যে প্রথম কথা, এটা হয়তো অনেকের প্রেফারেন্স যে আমি হুম। আসলে ডাক্তার হতে চাই বা ইঞ্জিনিয়ার হতে চাই। যতটা না মেধার কথা চিন্তা করে বা মূল্যায়ন করে আমরা ওইদিকে যাচ্ছি, তার থেকে হয়তো খুব বেশি হয়তো নিজের প্রেফারেন্স বা প্যাশনকে প্রায়োরিটি দেওয়া। ঠিক এই জায়গাটাতেই যেই ছেলে বা যেই মেয়েটার কোনো পার্টিকুলার প্যাশন নেই, যে সে ক্যারিয়ারে ভালো করতে চায়, বাট এমন কিছু না যে আমার ডাক্তারই হতে হবে, এমন কিছু না যে আমার ইঞ্জিনিয়ারই হতে হবে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যে শুধুমাত্র ওই সেক্টরটাতেই কি যাওয়া উচিত, নাকি এর বাইরে মানবিকের যে ফিল্ড গুলো আছে এটা এক্সপ্লোর করাও ক্যান বি এ ভেরি গুড অপশন? এইটা খুবই চ্যালেঞ্জিং, কারণ যেই সময়টাতে আমরা আসলে এই কথাটা বলি যে এইচএসসি পাস করার পরেই, তো আমাদের দেশের পার্সপেক্টিভে বলতে হয়, এইচএসসি পাস করার পরে
তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি ইঞ্জিনিয়ারিং এর দিকে যাবেন, মেডিকেলের দিকে যাবেন নাকি ইউনিভার্সিটির কোনো একটা সাবজেক্টের দিকে যাবেন? তখন আসলে একটা ছেলের মেয়ের বয়স কত হয়? ১৬, ১৭, ১৮। ১৮ বছর একটা ছেলে-মেয়ের মধ্যে এত বড় দায়িত্ব চাপায় দেওয়াটা আসলে ঠিক না। এটা যেহেতু আমি ১৮ বছর পার করে এসেছি, আ আমাদের বন্ধু-বান্ধবরা এসেছে, ছোট ভাই-বোনরা দেখেছি। এত কম বয়সে আসলে এই দায়িত্বটা দেয়া ঠিক না। বাট আমরা আসলে পরিবার হিসেবে, সমাজ হিসেবে, রাষ্ট্র হিসেবে কেন যেন দিয়ে দেই। আর এটা আসলে কিছুটা কেটে উঠতেছে। আমার মনে হয় যখন আমাদের গার্ডিয়ান সমাজ যারা আছেন, তারা তো এখন অবশ্যই অনেক বেশি সচেতন হচ্ছেন। দিন, দিন আরো সচেতন হবেন। তো তারা হয়তোবা যে নিজের ভিতরে যে আকাঙ্খাটা বা তাদের যে ইচ্ছাটা কিংবা পাড়া-প্রতিবেশীর শোনা কথার উপরে বিশ্বাস করে একজনকে একটা সেক্টরের দিকে ধাবিত না করার দিকে হয়তোবা তারা একটু সচেতন হবেন। তো ওই বয়সে আসলে কেউ যদি ডিসাইড করে যে আমি অমুক প্রফেশনে যেতে চাই, সে হয়তোবা শুধু প্রফেশনের নামটাই জানে। তো তার মধ্যে যে খুব বড় প্যাশন আসলে তৈরি হচ্ছে, এটা কিছুটা প্রশ্নবিদ্ধ। তবে হ্যাঁ, কিছু, কিছু মানুষের শৈশবে আসলে কিছু স্বপ্ন দেখা হয়ে যায়। কিছু লক্ষ্য দেখা হয়ে যায়। কিংবা ওই যে ক্যারেক্টারের কথা বলছিলাম, আসলে মানুষ সবচেয়ে বেশি প্রভাবিত হয় ক্যারেক্টার দিয়ে। সে হয়তো এমন একটা ক্যারেক্টারের সাথে পরিচিত হয়েছে, যার ইমপ্যাক্ট তার উপর অনেক বেশি। যার কথাগুলো তার কাছে অনেক বেশি দামি মনে হয়। তো এরকম কিছু থাকতে পারে। বাট আমি অন এভারেজ বলব না যে ১৮ বছরের একটা বয়সে ছেলেমেয়েরা যে ডিসিশন নেয় এটাই সত্য। বাট আমাদের এখানে যেহেতু একটা একদিকে যাওয়ার একটা মনোভাব আছে। এটা পরিবর্তন হতে একটু সময় লাগবে। এডুকেশন সিস্টেমে কিছু পরিবর্তন হয়তোবা হচ্ছে, আরো কিছু হয়তোবা হবে। বাট আমাদের দেশটা যত উন্নত হচ্ছে, যখন আমরা আরেকটু উন্নত হব, আমরা এডুকেশন সেক্টরে যখন আরো বেশি গভীরভাবে চিন্তা করব, ইনভেস্ট করব, তখন আসলে এই ব্যালেন্সটাও চলে আসবে যে ওই ছেলেমেয়েটা কোন বয়সে গিয়ে আসলে ডিসাইড করবে। কিংবা সে একটা বিষয়ে পড়াশোনা শুরু করেছে এর অর্থ এই নাই যে সেটাকে তাকে কন্টিনিউ করতে হবে। আপনি তো অনেক বড়, বড় হলিউড অ্যাক্ট্রেস এর নাম জানেন যারা হয়তো ইঞ্জিনিয়ারিং পড়েছে। তো এখন তার বিদ্যার তো আসলে হ্রাস যায়নি। সে হয়তোবা এমন একটা বিষয়ে পড়েছে যার মাধ্যমে সে শিক্ষা অর্জন করেছে। এবং শিক্ষাটা শুধু ইঞ্জিনিয়ারিংই কেন হতে হবে? কারণ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের মূল কাজ কি আসলে ইঞ্জিনিয়ারিং শিখানো? অবশ্যই না। ১৮ বছরের ছেলে-মেয়েকে আসলে মানুষ গড়ে তোলা। সমাজের প্রতি যেন সে কর্তব্য, দায়িত্ব পালন করতে পারে এরকম একটা ব্যক্তি হিসেবে গড়ে তোলা তার প্রধান কাজ। সাথে যদি পসিবল হয় যদি পসিবল হয় কোন একটা বিষয়ের একটা বিশেষ আগ্রহ তার মধ্যে তৈরি করে দেয়া। সো এটাও আসলে আমার মনে হয় ধীরে, ধীরে পরিবর্তন হবে আমরা যত বেশি সচেতন হব। তো সেখানে তোমার আমারও দায়িত্ব আছে। আমরাও সবসময় চেষ্টা করব যে ডিসিশনটা যেই নিবে সেখানে নিজের ব্যক্তিগত ভালো লাগা, লক্ষ্য, টার্গেট তো অবশ্যই থাকবে। ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে এবং যেটাকে টার্গেট হিসেবে নিব সেটাকে এমনভাবে নিব না যে এটা এমন একটা স্বপ্ন যেটা অ্যাচিভ করলে আমার সবকিছু হয়ে যাবে কিংবা অ্যাচিভ না করলে আমার কিছুই হবে না। সেটাকে জাস্ট একটা টার্গেট হিসেবে নিতে হবে যে এই লক্ষ্যে আমি পৌঁছাতে চাই। এই লক্ষ্যে যদি পৌঁছায় যাই আমি নতুন লক্ষ্য ঠিক করব। সেই ক্ষেত্রে কোনোবার যদি লক্ষ্য ছোট হয়, আমি উদ্দেশ্যে পৌঁছাতে নাও পারি, আমি নতুন একটা লক্ষ্য খুঁজে নিব। চমৎকার! ঠিক এখান থেকেই ভাইয়া জানতে চাওয়া যে অনেক সময় দেখা যায় যে ছোটবেলায় হয়তো ঠিক ওইভাবে প্যাশন গড়ে ওঠার হয়তো বয়সটা তার হয় নাই বা হুম, ম্যাচুরিটি আসে নাই। বাট তারপরে একটা আগ্রহ কাজ করে যে, না আমি হয়তো সায়েন্স আমার ভালো লাগছে না। আমি যদি সায়েন্সের স্টুডেন্ট আবার এখন তো একটা ট্রেন্ডও দেখা যাচ্ছে যে সায়েন্সের স্টুডেন্টরা এইচএসসি পরবর্তীতে তারা টোটাল ডিসিপ্লিনটা চেঞ্জ করে ভার্সিটি খর দিকে যাচ্ছে বা সোশ্যাল সায়েন্সে পড়তে যাচ্ছে, অনেকে বিজনেস ফ্যাকাল্টিতে পড়তে যাচ্ছে। একটা অনেক ট্রেন্ড দেখা যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে একটা কথা আমরা প্রায়শই শুনি যে বিশেষ করে গার্ডিয়ানদের থেকে বা আপনি যেটা বললেন আশেপাশে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী থেকেই বেশি ইনফ্লুয়েন্সড হই আমরা। হুম, তো ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এর বাইরে অন্য কিছু বলতে গেলে আসলে ক্যারিয়ার প্রসপেক্ট নিয়ে আসলে অনেকে সন্দিহান থাকে। যে কেউ বাংলা সাহিত্যে পড়তে চায়। হুম, কথা শোনে এরকম যে বাংলা সাহিত্যে পড়ে কি হবে? ক্যারিয়ারে কি করবা? হুম। বা সোশ্যাল সায়েন্সে ইকোনমিক্স, রাষ্ট্রবিজ্ঞান এগুলো পড়ে কি করবা? ওই সরকারি চাকরি ছাড়া যদি সরকারি চাকরি না হয় তোমার তো অন্য কোথাও তোমাকে চাকরি দিবে না। এটা কি আসলে বদ্ধমূল ধারণা নাকি আসলে মানে এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত ভাই? কি মনে হয়? আ আমি তোমাকে ভাবলে একটা প্রশ্ন দিয়েই বলি। মানুষকে তো বলা হয় সৃষ্টির সেরা জীব। জি, আ এটার অন্যতম কারণ কি আসলে? মানুষের বুদ্ধি। এক্সাক্টলি। মানুষ চিন্তা করতে পারে, মানুষ রিজনিং করতে পারে, মানুষ একটা ঘটনা ঘটার পর তার মূলে যেতে পারে। এটাই তো মূল কারণ। আমরা সবাই এটা বিশ্বাস করি। তাহলে শিক্ষারও আসলে মূল উদ্দেশ্য ওটা ছিল না? মানুষ যেন চিন্তাটা করতে পারে। জি, সেটা যে বিষয়ই হোক। তো আসলে ওই যে বিশ্ববিদ্যালয়ের কথাটা বলছিলাম, বিশ্ববিদ্যালয় তো একটা প্ল্যাটফর্ম। বিশ্ববিদ্যালয়, কলেজ বা স্কুল কিংবা আমাদের পরিবার। এটা একেকটা ইনস্টিটিউশন। যাদের কাজ হলো আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধটা নিয়ে আসা। সো যেকোনো সাবজেক্টই আমি পড়ি না কেন, মূল কাজ কিন্তু আমাকে প্রপার নাগরিক হিসেবে গড়ে তোলা। আমার নিজের সচেতনতা, দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানানো এবং আমার মনোজগতে সেই নাড়াটা দেওয়া, সেই আলোড়নটা তৈরি করা যেন আমি জানতে চাই। আমি কাজ করতে চাই সমাজের জন্য, মানুষের জন্য। কোন ধরনের অনৈতিক, ইলিগাল কাজে যেন আমি জড়িয়ে না পড়ি। এটা হলো মূল উদ্দেশ্য।
কেউ যদি বাংলায় পড়ে সেটাও সম্ভব। কেউ ইঞ্জিনিয়ারিং পড়লে তাকে দিয়েও এটা সম্ভব। কেউ মেডিকেল পড়লে সেটাও সম্ভব। এখন তুমি যেটা বললে যে একটা বিশেষ বিষয়ের প্রতি হয়তোবা আগ্রহ বেশি থাকে। এটা সত্য। আমাদের আবারও বলি দেশটা আসলে জন্ম তো খুব বেশি দিন না। ৫৪-৫৫ বছর। সো আমাদের আশেপাশে আমরা যেটা দেখেছি যে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার তারা হয়তোবা ইমিডিয়েটলি সাফল্য বেশি পাচ্ছিল ওই সময়টা। যেহেতু টেলিকমিউনিকেশনের যুগ এসেছিল কিংবা মেডিকেল সেক্টর ওই সময় একটু ভালো করছিল। তো যেহেতু ইমিডিয়েটলি আমরা চোখের সামনে এটা দেখেছি আমরা হয়তোবা এর বাইরে আর চিন্তা করিনি। কিন্তু এবার আমি যদি একটু ভিন্নভাবে চিন্তা করি, যিনি ডাক্তার হিসেবে শুরু করেছেন নিজের পেশা, ডাক্তারি করতে, প্র্যাকটিস করতে তার তো অভিজ্ঞতা বাড়ে। অভিজ্ঞতা প্র্যাকটিসের সাথে যেমন বাড়ে, তার এডুকেশনের সাথেও বাড়ে। এটা তো আমরা জানি যে ডাক্তাররা সবসময় পড়াশোনা করতে থাকেন। তো এই যে বিভিন্ন সময় পড়াশোনা করতেছেন, কি পড়াশোনা করতেছেন? রিসার্চ। রিসার্চ তো সরাসরি ডাক্তারি না। তাহলে ডাক্তার একটা পেশাকে মেইনটেইন করার জন্য একটা গবেষণা লাগবে। তো সেই গবেষণাটা কারা করতেছে? রিসার্চার। তাহলে তো অবশ্যই ডাক্তাররা যতটুকু সম্মান পাচ্ছেন, রিসার্চারও একই সম্মান পাচ্ছেন। এবার রিসার্চ ইনস্টিটিউশন যারা চালাচ্ছেন, তারা তো বিজনেসম্যান। তাকে বিজনেসের জন্য এটা চালাতে হচ্ছে। তাহলে বিজনেসম্যান যারা আছেন তাদেরও একই পরিমাণ সম্মান পাওয়া উচিত বা অবশ্যই পান। এবার বিজনেসম্যানরা কি ধরনের বিজনেস করতে পারবেন, কি ধরনের বিজনেস করলে দেশের ভালো হবে, মানুষের ভালো হবে, সেটার উপরে কিছুটা আ নিয়ন্ত্রণ সরাসরি আমি নিয়ন্ত্রণ শব্দটি বলব না, বাট কিছুটা আপনার নিয়ন্ত্রণ রাখতে হবে। কেউ অনৈতিক ব্যবসা করলে সেটা তো আমরা সরকার অবশ্যই কখনো চাইবে না এটা হোক। তাহলে রাজনীতি যারা করতেছেন তাদেরও একটা আ গ্রেটার ডিডস হলো কন্ট্রোল করা কোন ধরনের ব্যবসা আসলে ভালো করবে। আর কোন ধরনের ব্যবসা অনৈতিকতা, ইলিগাল কাজকর্ম যদি থাকে সেটাকে কন্ট্রোল করা। তাহলে রাজনীতিবিদও চলে আসলো। এবার রাজনীতি করার জন্য আমরা কাদেরকে তৈরি করতে চাই? যে একটা বিষয়ের গভীরে গিয়ে ডিবেট করতে পারে। যে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য তৈরি করতে পারে। যে ঐক্যমতে পৌঁছানোর জন্য ভিন্ন মতকে নিজের মধ্যে নিয়ে আসে। ডিবেট করে, আলোচনা করে, সমালোচনা করে দেন একটা পর্যায়ে পৌঁছায়। তো যখন আমরা ডিবেট করি, তখন কি আমরা শুধু একটা বিষয়ের উপরে ডিবেট করি? নাকি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এনে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করি? তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আনার জন্যই কিন্তু সেই ডাইভার্সিফিকেশনটা দরকার। তো স্পেসিফিক শুধুমাত্র একটা বিষয়কে আমি সবসময় ভালো বলে আমি হয়তোবা খুব অল্প সময়ের জন্য বেনিফিট পেতে পারি। কিন্তু গ্রেটার ডিডস যখন চিন্তা করব তখন কিন্তু সেখানে সবার গুরুত্ব সেইম। ওই যে রাইটারদের কথা বলছিলাম, যারা আমাদের ছোটকালে আমাদের সামনে হিরো ছিল, তাদের তৈরি ক্যারেক্টার গুলো হিরো ছিল। উনি তো রাইটার। উনি অবশ্যই ল্যাঙ্গুয়েজ নিয়েই পড়াশোনা করেছেন। যেই ভাষাই হোক, বাংলা হোক বা ইংলিশ হোক। কিংবা আ আমরা পড়াশোনা করার সময় যেসব টিচারদের সাথে পরিচিত হয়েছি, যারা আমাদের মোরালিটি তৈরি করে দিয়েছেন, তারা তো টিচার। তাদেরকে কি আমরা কোনোভাবে কম সম্মান করতে পারি? একই সম্মানের জায়গা। তো আসলে সমাজে প্রত্যেকটা মানুষ যেই বৃত্তির সাথেই যুক্ত আছেন, সেই বৃত্তি দিয়েই আসলে সমাজকে সার্ভ করতে পারেন, দেশকে সার্ভ করতে পারেন। তো এখানে আপাতদৃষ্টিতে আমার পার্সপেক্টিভ এ একটা জিনিস ভালো খারাপ হতে পারে। বাট ওভারঅল পার্সপেক্টিভ এ আসলে সবার গুরুত্ব সমানই হয়ে যাবে। এটা আমার মনে হয় আরকি ব্যক্তিগত মতামত। ভাইয়া, এই সাথে একদম প্রাসঙ্গিক প্রশ্ন অ্যান্ড এই প্রশ্ন করার জন্য আপনার থেকে আর পারফেক্ট কোনো মানুষ নাই। সেটা হচ্ছে বর্তমান সময়ে সিভিল সার্ভিসে বা সরকারি পরীক্ষাগুলোতে দেখা যাচ্ছে, যেটা সারা জীবন ধরে একটা মানুষের ধারণা ছিল, যে এই স্পেশালাইজড ক্যাডার গুলো বা জেনারেল ক্যাডার গুলো যেটা আসলে অনেকটা সোশ্যাল সায়েন্স বা হিউম্যানিটিস কে কেন্দ্র করেই আবর্তিত হতো, হুম, সেখানে এখন টেকনিক্যাল মানুষের সংখ্যা বাড়ছে। তো বাড়ছে। এক্ষেত্রে এখন মানবিকের শিক্ষার্থীদের মনে চিন্তা যে দিন শেষে আমাদের যাওয়ার জায়গা তো মোটা দাগে একটাই ছিল। সেটাও এখন দিন, দিন আসলে অকুপাইড হয়ে যাচ্ছে টেকনিক্যাল মানুষজনদের হাতে। হুম। তো মানবিকের স্টুডেন্টদের ফিউচার সংকটে কিনা? আসলে এই না, বিষয়ে না, আপনি কি না। মনে করেন? কোনোভাবেই সংকটে না। আমি আবারও বলি আমি জানি আমি মনে প্রাণে বিশ্বাস করি কিংবা যতটুকু পড়াশোনা করেছি যেটা দেখেছি সবসময় একটা ব্যালেন্স চলে আসে। তুমি কোন এক জায়গায় পানি ফেলে দিলে পানি সব জায়গায় ছড়াবে। যেন একটা স্থিতি অবস্থায় আসবে। তুমি কিন্তু বলেছিলে যে আমাদের এখানে বেশিরভাগ ছেলে-মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায়। তার মানে বেশিরভাগ ছেলে-মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং এ পড়তেছে। তাহলে যেকোনো একটা সার্ভিসের পরীক্ষার কথা বললি, সেখানে বেশিরভাগ ছেলে-মেয়ে এখান থেকেই পরীক্ষা দিবে। এটাই স্বাভাবিক হ্যাঁ, বিষয়। এবার অন্য পার্সপেক্টিভ এ চিন্তা করো। সো কল্ড যেটাতে আমি এখনো বিশ্বাস করি না যে শুধুমাত্র মেধাবীরাই ডাক্তার, ইঞ্জিনিয়ারে পড়ে। মেধা কম যারা তারা অন্য জায়গায় পড়ে। আমি এটা বিশ্বাস করি না। বাট যদি এটা হয়েও থাকে, তাহলে মানবিকের যারা এদের সাথে কম্পিট করে সার্ভিসগুলোতে চলে আসছে, তারা কতটা মেধাবী? তারা তারা কিভাবে পারতেছে? তো এখানে পারা না পারা বা কম্পিটিশন এটা জীবনে থাকবেই। সমস্যাটা আমি যখন দেখি কম্পিটিশন, প্রতিযোগিতা আসলে সবসময় ইনোভেটিভ আইডিয়াকে তৈরি করে। আমি তোমার সাথে কম্পিট করব, বাট তুমি আমার সবচেয়ে ভালো বন্ধুও হবা। আমাদের ২ জনের কাজ হলো পরস্পরের সাথে কম্পিটিশন করে একটা ভালো জায়গায় পৌঁছানো ২ জনেই। একটা বিজনেস আইডিয়া বলি, ধরো আমি এখানে বসে ফল বিক্রি করতেছি, আপেল বিক্রি করতেছি। তো আমার হয়তোবা দিনে ১০০ টা আপেল বিক্রি হয়। তুমি আমার পাশে এসে বসলা। তো আপাত দৃষ্টিতে আমি যদি থার্ড পার্টি কাউকে জিজ্ঞেস করি,
যে তাহলে আমরা প্রত্যেকে কতটা করে আপেল বিক্রি করব। সে বলবে যে টোটাল ১০০টা হতো, এখন ২ জন বসছে 50-50। 50-50 বাট এটার একদম পরীক্ষিত প্রমাণ আছে যে আসলে 50-50 না। এখন আমি ১৫০টা বিক্রি করব, তুমিও ১৫০টা বিক্রি করবা। সো ওভারঅল কিন্তু গ্রোথ হইছে। তো এটা একটা ছোট্ট প্রবাবিলিটির কারণ হলো যে কোন ব্যক্তি যদি আমার পাশ দিয়ে যায়, সে আমার আপেল দেখে চিন্তা করবে কিনবে কি কিনবে না। 50-50। বাট যদি ২ জন দেখেন, তাহলে আমার কাছ থেকে কিনবে, নাকি ওর তোমার থেকে? কাছ থেকে কিনবে নাকি কিনবে না। এবং যেহেতু তুমি আমি ২ জনই ভালো জিনিস এখানে রাখার চেষ্টা করব, ওই না কিনার সম্ভাবনাটা আরো কমে যাবে। সো বেসিক্যালি আমরা বোথ বেনিফিটেড হচ্ছি। আরেকজন আমি নাম বলব না ইনভেস্টর। তো উনার বেশ বড় ওয়েলথ আছে। তো উনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এত ওয়েলথ এর মালিক, আল্টিমেটলি এত ওয়েলথ দিয়ে আপনি কি করবেন? সে বলতেছে দেখেন আমার কোম্পানিটা ধরেন ৳১০০ কোম্পানি বা আমি একটু বড় করে ধরি $১ বিলিয়ন এর কোম্পানি। তো এখানে আমার পার্সেন্টেজ হলো 10%। তা আমিও হয়তোবা 100 মিলিয়ন। বাকি যে ৯০০ মিলিয়ন আছে, এটা তাহলে বাকিদের মানে বাকি যারা এই শেয়ারের অংশ। তাহলে আমি তো আমার জন্য টাকা তৈরি করছি এমন না। আমি তো সবার জন্য টাকা তৈরি করছি। বা আমি সবার জন্য সম্পদ তৈরি করছি। আমি সবার জন্য রিসোর্স তৈরি করছি। তো এটাও কিন্তু একটা বিষয় যে শুধুমাত্র নিজে ব্যবসা করে নিজের প্রফিটের চেয়ে এটা গ্লোবাল ডিড বা গ্রেটার ডিড এর দিকে আগানোটাই বেটার। তো ওই আবারও একই কথা যে সিভিল সার্ভিস বলি আর যেই সার্ভিসই বলি, কম্পিটিশন থাকবেই, অবশ্যই থাকবে। যদিও আমাদের একটা স্টেরিওটাইপ আইডিয়া আছে যে এখানে যারা আসে তারা হয়তোবা অনেক ক্ষমতার অধিকারী। এটা একেবারেই ভুল। আসলে ক্ষমতা যদি কেউ বলে থাকেন সেটা আসলে ভুল টার্ম। এটা আসলে দায়িত্ব। কেউ যদি ক্ষমতা ব্যবহার করে থাকে তাহলে সেটা ক্ষমতার ব্যবহার না, সেটা ক্ষমতার অপব্যবহার এবং এটার জন্য সে দায়বদ্ধ। আমিও জিনিসটাকে এইভাবেই ভাবি এবং এটাই বিশ্বাস করি এবং এটাই সত্য। কারণ এটা বিশ্বাস করি সত্য বলেই। এটা আসলে একটা দায়িত্ব থাকে। বাট যেহেতু পার্সপেক্টিভ এখন এরকমই যে এই সার্ভিসের প্রতি সবার কিছুটা প্যাশন থাকে, কম্পিটিশন হবেই। তো আবারও যখন টোটাল গ্রেটার সার্ভিসটা পুরা সোসাইটি যখন আপগ্রেড হবে তখন এই জিনিসগুলো হলো ব্যালেন্স হয়ে যাবে। তো আমাদের এখানে আমরা জানি যে মানুষজন বিভিন্ন দেশে গিয়ে কাজ করেন। তো অন্যান্য দেশে যারা কাজ করেন তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনার কর্ম পরিবেশ কেমন? তাদের মেক্সিমামই আপনাকে একটা কথা বলবে যে সেখানে আমাকে মানুষ হিসেবে ট্রিট করে। আমি ১ম এ মানুষ, দেন আমি যে কাজটা করি। তো এটা আমাদের সোসাইটিতেও আসবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি আসবে বা আমাদেরকে নিয়ে আসতে হবে। সো তখন আর এত এই ভেদাভেদ আসলে আর মনে হয় থাকবে না। চমৎকার। সো সোফার যতটুকু কথা হলো এখান থেকে একটা জায়গায় মোটামুটি আমরা একমতে পৌঁছাতে পারি যে গত কয়েক দশকে আমাদের যে স্বাধীনতার পরে ছোট্ট যে জার্নিটা এর ভেতরে টেকনিক্যাল সাবজেক্ট গুলো বা টেকনিক্যাল প্রফেশন এর প্রতি আমাদের যে একটা আগ্রহ যে কারণে স্টুডেন্টদের ঝোঁক বেশি, খুব স্বাভাবিকভাবে যেহেতু ডিমান্ড ওখানে বেশি সাপ্লাইটা ওদিকে যাবে। তো স্টুডেন্টদেরকে নার্চার করাটাও আমরা দেখেছি যারা ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তার হতে চায় তারা যে পরিমাণ সার্ভিস পাচ্ছে সেটা তাদের ইনস্টিটিউশনাল এডুকেশন থেকে হোক বা হচ্ছে ইনফরমাল এডুকেশন থেকে হোক, সেই তুলনায় মানবিকের শিক্ষার্থীরা সবসময় পিছিয়ে ছিল। হুম। সেটা তাদের স্কুল কলেজ জীবন হোক বা স্কুল কলেজ জীবনের বাইরে থেকেও হোক। এটা আমাদের স্বীকার করতে হবে এই জায়গায়। সো এখান থেকে এবার একটু প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্নে যাব ভাইয়া। ওটাতে যাওয়ার আগে আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল বলি। স্বাধীনতার সময় আমাদের টোটাল জনসংখ্যা ছিল কত? ৭.৫ কোটি। ৭.৫ জানি কোটি। আমরা। এখন এটা ১৮ কোটির চেয়ে বেশি হয়তোবা। তো ৭.৫ কোটি মানুষের জন্য আমাদের যে কৃষি জমি ছিল, এখনো তো সেমই আছে। হ্যাঁ, এমন তো না বৃদ্ধি পেয়েছে। আমাদের বঙ্গোপসাগরে আমরা একটা বড় অংশ পেয়েছি। বাট সেখানে তো আমরা শস্য ফলন করতেছি না। তাহলে একটু চিন্তা করো যে ৭.৫ কোটি মানুষের জন্য যে জমি আছে, ১৮ কোটি মানুষের জন্য এখনো সেইম জমি আছে। তাহলে উৎপাদন তো অবশ্যই বাড়ছে। তাহলে যারা এই এগ্রিকালচার নিয়ে কাজ করতেছেন, একদম মাঠে কাজ করতেছেন, সেখান থেকে শুরু করে একদম রিসার্চ যারা করতেছেন। তুমি তো জানো আমাদের বিভিন্ন যে রাইস গুলোর নাম এখন ডিফারেন্ট নাম হুম। হয়। ইরি 7, ইরি 8। তার মানে এগুলো গবেষণার ফলাফল। যেন বেশি উৎপাদন হয়, সহিষ্ণু বেশি হয়। তাহলে ওদের কন্ট্রিবিউশনটা কত বড়? তুমি আমি এখানে বসে একটা টেকনোলজির সামনে একটা কথা বলতেছি। এটা গুরুত্বপূর্ণ। বাট এখান থেকে গিয়ে তো আমাদের খেতে হবে। বেসিক নিডস এগুলো যারা তৈরি করে দিচ্ছে তাদের গুরুত্ব কত বেশি? তাদেরকে ইমপ্রুভ করার জন্য, ডেভেলপ করার জন্য, ইনোভেট করার জন্য যারা কাজ করতেছে তাদের গুরুত্ব কত বেশি? তো ওখানে আসলে কতটুকু কন্ট্রিবিউশন হইছে? তো এই ব্যালেন্সটাই আসলে আমার মনে হয় আস্তে চলে আসবে যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা বড় কন্ট্রিবিউশন ছিল। কারণ ইনভেস্টমেন্ট বেশি ছিল। ডাক্তারি সেক্টরে এখন অনেকগুলো মেডিকেল হইছে, ইনভেস্টমেন্ট বেশি হইছে, কন্ট্রিবিউশন বেশি। যখন এভাবে আমরা দেখব বিভিন্ন গ্যাপ আছে ওই গ্যাপগুলো ফিল আপ করার জন্য আমাদের নতুন জায়গায় ইনভেস্ট করতে হবে এবং একটা সময় গিয়ে ওই ব্যালেন্সটাও চলে আসবে যে আমরা সবাইকে ১ম এ মানুষ হিসেবে ট্রিট করব। তারপর হয়তোবা সে মানবিকে নাকি হ্যাঁ। বিজ্ঞানে নাকি অন্য কোনো জায়গায়। আমার যে প্রশ্নটা ছিল সম্পূরক প্রশ্নই বলা যায় মোটামুটি। আমাদের উদ্ভাসের যে যাত্রা প্রায় দীর্ঘদিন ২ যুগের মতো আমাদের পথ চলা। এই সময়কালে দীর্ঘদিন ধরে আমরাও স্টেরিওটাইপটাই হয়তো ফলো করে সবসময় সায়েন্স স্টুডেন্টদেরকে প্রায়োরিটি দিয়ে এসেছি। তাদেরকে একের পর এক বেটার সার্ভিস দেওয়া, একদম হুম, নিজস্ব প্ল্যাটফর্ম রেডি করা। যে আমি একটা কথা মাঝে মধ্যেই টিচার গ্রুমিং এ বা প্রায় জায়গাতেই বলি
যে কোভিডের টাইমে যখন আমাদের ফুল সিস্টেমটা অফলাইন থেকে অনলাইনে শিফট হলো, তখন সিস্টেমেটিক কস্ট উদ্ভাসের অনেক হতো। এই হুম, ব্যান্ডউইথ, জুমের প্ল্যাটফর্ম কেনা, স্ট্রিমইয়ার্ডের প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সবকিছু মিলে। এরপরে আমাদের লিডারশিপ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমাদের দেশে এত টেকনিক্যাল এক্সপার্টাইজ সম্পন্ন মানুষজন, আমরা কেন এরকম প্ল্যাটফর্ম নিজেরাই বিল্ড করি না কেন? হুম, হুম, যেখানে হয়তো এখনো দেশে কিন্তু আমাদের এরকম স্ট্রিমিং কোনো প্ল্যাটফর্ম নাই, বাট হুম, উদ্ভাস জাস্ট স্টুডেন্টদেরকে সার্ভিস প্রোভাইড করার জন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম রেডি করে ফেললো। জুম বা অন্যান্য প্ল্যাটফর্মে যে পরিমাণ ব্যান্ডউইথ যায়, স্টুডেন্টরা তার থেকে কম ডেটা খরচ করে কিন্তু আমাদের ক্লাস দেখতে পাচ্ছে। তো সবকিছু সাজানো হয়েছিল, বাট আমাদের বেনিফিশিয়ারি বা টার্গেট গ্রুপ ছিল সায়েন্স স্টুডেন্টরা, যারা হয়তো ডাক্তারি পড়তে চাচ্ছে বা যারা ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে, বা যারা খুব বেশি হলে ঢাকা ইউনিভার্সিটিতে ক ইউনিটের বিজ্ঞান অনুষদে পড়তে চাচ্ছে আর কি। তো সেই জায়গাটা থেকে উদ্ভাস যে মানবিকের জন্য ভাবা শুরু করেছে, এর আগে উদ্ভাসের ছোটখাটো প্রোগ্রাম ছিল, বাট পূর্ণাঙ্গভাবে মানবিকের স্টুডেন্টরা যাতে বেটার সার্ভিস পায়, এই বিষয়টা আপনি ঠিক কিভাবে দেখেন? এটা কি টোটাল আপনার কাছে নিরপেক্ষভাবে জানতে চাচ্ছি, এটা কি জাস্ট একটা বিজনেসের হরাইজন মানে এক্সপ্লোর করা, নাকি আসলে মানবিকের স্টুডেন্টের প্রতি কোনো একটা কমিটমেন্ট? ওকে, আমি এটাকে ২ টা পার্সপেক্টিভ দিব। কারণ একসময় আমি উদ্ভাসে ক্লাস নিয়েছিলাম। আমি উদ্ভাসের স্টুডেন্ট ছিলাম নিজে একটা লম্বা সময়। আ কলেজে কলেজের মানে একদম ফাইনালি মডেল টেস্ট থেকে শুরু করে অ্যাডমিশন পুরোটা সময়। দেন একটা লম্বা সময় ক্লাস নিয়েছি ২০১৬ পর্যন্ত। তো তখনও পর্যন্ত কিন্তু উন্মেষ, উন্মেষ তো মেডিকেল একটা, সেটাও তত প্রতিষ্ঠিত ছিল না। উঠছিল মাত্র বা শুরু করেছে কার্যক্রম। আর এখন তো মানবিকে বললা, ভার্সিটি কথা বললা। তো ২ টা কথা। একটা হলো যে আমি কিভাবে দেখি, সোহাগ ভাইয়াকে আমি যতটুকু চিনি, এই মানুষটা ১ম এ সেবা বা সার্ভিসের কথাটাই চিন্তা করে। আ এবং সে সেবাটা এমন না, মানে কন্ডিশনাল সেবা না যে আমি প্রফিট করব দ্যাটস ওয়াই সেবা। উল্টাটা, আমি সেবা দিব, সেবাটা যদি ভালো হয় তখন হয়তোবা প্রফিট হবে। এটা আমি ব্যক্তিগতভাবে সোহাগ ভাইয়াকে যতটুকু চিনি এবং আমি সিউর এটা এখনো বাস্তব। সোহাগ ভাই, লিটন ভাই ২ জনের ক্ষেত্রে এটা এখনো সত্য কথা। তো আমি যেভাবে চিন্তা করি যে, ভাইরা যদি এই নতুন জিনিসগুলো শুরু করতেছে, তাহলে এগুলো আগে কেন করে নাই? তখন আমি নিজের জীবনের সাথে বা আমি যা শিক্ষা পেয়েছি জীবনের বিভিন্ন জায়গা থেকে সেটাকে মিলানোর চেষ্টা করি। ধরো তোমার কালকে হঠাৎ করে আমি বললাম তোমার আগামীকাল একটা পরীক্ষা নিবো। পরীক্ষাতে ভূগোলও থাকবে, ম্যাথও থাকবে। তো তুমি পড়াশোনা করেছো অবশ্যই ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো তুমি ১ম এ ম্যাথ গুলো পড়বা যে আচ্ছা ম্যাথ গুলো তো আমার জানা আছে। আমি একটু দেখে নেই কি ধরনের ম্যাথ আসে। ভূগোল তো আমি একদিনে পুরা শেষ করতে পারব না। পসিবল না। আমি হয়তোবা কিছুটা দেখে যাবো, আইডিয়া নিব। তোমার স্ট্রং পয়েন্ট কোনটা থাকবে? ম্যাথ। ম্যাথ। বাট আমি যদি বলি ১ সপ্তাহ পরে হুম, যে কালকে পরীক্ষা নিব না, ১ সপ্তাহ পরে পরীক্ষা নিব। তুমি হয়তো চিন্তা করবে আচ্ছা ২ দিনে ম্যাথ গুলো করে ফেলি, দেন ৫ দিন ভূগোল পড়ব। তাহলে আমি এটাকে কিছুটা জ্ঞান আহরণ করতে পারব। এবার যদি ১ সপ্তাহ পরে না হয় আমি বলি ৫ বছর পরে। তাহলে তুমি অবশ্যই ২ টাতে সমান এফোর্ট দিবা। তখন তোমার ম্যাথে যেমন ভালো ছিল, তোমার টার্গেট থাকবে ভূগোলটাও তুমি ভালো করবা। সো ইনিশিয়ালি আমি যদি আজকে একটা কাজ করতে চাই, কোন কাজটা আমি ভালো করতে পারবো যেটাতে আমি অলরেডি ট্রেইনড, যেটা আমি অলরেডি জানি। এই কাজটা করতে, করতে আমার মধ্যে নতুন ভিশন আসবে, নতুন চিন্তা আসবে, নতুন ভাবনা আসবে। তখন আমি চিন্তা করতে পারি আচ্ছা আমি এ তো ভালো করি। আমি এটা প্যাশনেটলি করি। আমি কি বি করতে পারবো? ওই চিন্তাটা আসবে হয়তোবা। সেই বি করার জন্য কি করতে হবে সেটা নিয়ে আমাকে পড়াশোনা করতে হবে, আ ইনোভেট করতে হবে, নতুন আইডিয়া, মানুষের সাথে কানেক্ট হতে হবে। দেন আমি তো বি শুরু করব। বাট ইনিশিয়ালি অবশ্যই আমি বি তে ভালো করব না। আমাকে গ্র্যাজুয়ালি ভালো করতে হবে। সি আমি হয়তোবা চিন্তাও করব না। সো সোহাগ ভাইয়া, লিটন ভাইয়া যে হিসাবে হয়তোবা একটু দেরিতে শুরু করেছেন, হয়তোবা ঠিক। শুরুতে শুরু করলে হয়তোবা সবাই সেবা পেত। বাট এটাও তো ঠিক। শুরুতে শুরু করলে হয়তোবা কেউ সেবা ভালো না পেত। তো সেইখান থেকেও হয়তোবা তাদের চিন্তাভাবনা আমার মনে হয় ঠিকই আছে। যে তারা আগে সিস্টেমটা বুঝুক। কারণ সোহাগ ভাই এবং লিটন ভাই কেউ তো মানবিকে পড়াশোনা শুরুতে করেন নাই। এখন হয়তোবা নিজেরা সেলফ এডুকেটেড হচ্ছেন। তো এখন জিনিসটা বুঝেন। এখন যারা সার্ভিস সিকার তাদেরকে হয়তোবা ভালো সেবা দিতে পারবেন। তো আমি এভাবেই দেখি যে ইটস বেটার লেট দ্যান নেভার। কখনো না করার চেয়ে উনি যে সবাইকে কানেক্ট করার চেষ্টা করতেছেন, এটা কিন্তু একটা বড় অর্জন। আমার একটা ব্যক্তিগত এক্সপেরিয়েন্স ও শেয়ার করি। অন্যরকম পাঠশালা ডেফিনিটলি তুমি নো। বাংলাদেশে মোটামুটি পড়াশোনার সাথে যারা রিলেটেড ছোটকাল থেকে সবাই মোটামুটি জানে এবং এখান থেকে উপকৃত হয় না এরকম মানুষ খুবই কম। তো আমি এখন Facebook ইউজ করি না। আদারওয়াইজ যখন আমি Facebook ইউজ করতাম তখন আমি প্রতিদিন এট লিস্ট ১-২ টা মেসেজ তো পেতাম। সেই আমি ৮-১০ বছর আগে হয়তোবা ভিডিও করেছিলাম কিছু। এখনো পর্যন্ত প্রতিদিন ১-২ টা মেসেজ, মানে আনটিল আই ডিঅ্যাক্টিভেট মাই Facebook, ১-২ টা মেসেজ আসতো যে ভাইয়া আপনি অন্যরকম পাঠশালায় একটা ক্লাস নিয়েছিলেন। এই আমার খুব ভালো লেগেছে। আমি খুব ভালো বুঝেছি। এই ফিলিংসটা আমি না কোনদিনও টাকা দিয়ে কিনতে পারব না। এবং আমার মনে পড়ে অন্যরকম পাঠশালার জন্য আমরা হয়তোবা টাকা নেইও নাই। সো মানুষ ওই কাজটাই ভালো করতে পারে যেটার প্রতি আসলে, যেটার সাথে টাকা, ম্যাটেরিয়াল জিনিস রিলেটেড না। এবং এই থিমটা আমার মধ্যে যখন আসছে, সালটা না বলি যে কারণেই আসুক না কেন,
আমার আসলে লাইফ চেঞ্জ হয়ে গেছে। এরপর থেকে আমি আর জীবনে কোনোদিন টাকার জন্য কাজ করিনি। আমি কাজের জন্য কাজ করছি এবং এর জন্য আমি কখনো খারাপ সম্মানই পাইনি। হোয়াট এভার আই ডিড। অবশ্যই নৈতিক এবং লিগ্যাল আমি কোনোভাবেই অনৈতিক কোনো কাজের সাথে যুক্ত না। তো এটা আমার একটা থিংকিং আরকি যে উনারা যেহেতু ভালো করতেছেন, তার মানে হলো উনাদের নিয়তটা হয়তোবা ঠিক আছে। নিয়ত ঠিক আছে বলেই হয়তোবা এই ২ টা আগের যে ২ টা প্রতিষ্ঠান ছিল বা ৩ টা ছিল এগুলো ভালো করেছে এবং ভার্সিটি খতেও তাদের আল্টিমেট যে ইচ্ছাটা, যে লক্ষ্যটা সেটা কিন্তু এটাই যে মানবিকে যারা আছেন তাদেরকেও যেন সেই সেবাটা দিতে পারেন। সেই টেকনোলজি ব্যবহার করে, সেই একদম না বুঝে মুখস্থ না করে বুঝে তারপরে মানে মুখস্থ তো আসলে খারাপ কিছু না। মুখস্থ করতেই হয়। আমি হুম। আপনি তুমি সবাই মুখস্থ করেছি। কিন্তু একবার জিনিসটা বুঝে গেলে এটা লং লাস্টিং হয়। লম্বা সময় আমাদের মনে থাকে। ক, খ, গ, ঘ কেউ গিয়ে বুঝে পড়ে। মুখস্থই করেছে। বাট কেউ তো কেউ আমাদের দেখিয়ে দিয়েছে। সেই ক, খ থেকে শুরু করে এখন আমরা রচনা লিখি। শুরু তো ক, খ, ক ই। তো ওরকমভাবে আমি চিন্তা করেছি যে হ্যাঁ, এটা হয়তোবা কিছুটা সময় লেগেছে বাট ইট ইস এ গুড introduction নো ডাউট। জি, ভাইয়ের সাথে আমি সম্পূরক একটা বিষয় যোগ করতে চাই। ভাইয়া যেমনটা বললেন, হয়তো লিটন ভাইয়া, সোহাগ ভাইয়া তারা দীর্ঘ সময় ধরে আসলে নিজেদেরকে প্রস্তুত করেছে যাতে একদম মার্কেটে এসে বেটার সার্ভিসটা দেয়া যায়। এই জায়গাটা খুব কাছ থেকে এক্সপেরিয়েন্স করার সুবাদে এতটুকু বলতে পারি যে, অনেকে হয়তো বলে যে, মনে করে অনেকের বিজনেস স্ট্র্যাটেজি এমন, আমরা আগে মার্কেটটা এক্সপ্লোর করি। হুম, দেন উইথ টাইম বিং আমরা আমাদের টিম স্ট্রেংথটা বাড়াবো। বাট এখানে টোটালি উল্টাটা। আমাদের সিস্টেমটাই কেমন জানি একটু অন্যরকম যে, একটা প্ল্যাটফর্ম তারা এখনো ভার্সিটি পূর্ণাঙ্গ কোর্স লঞ্চ করেনি। হুম, তার আগেই তার প্ল্যাটফর্মে জিকের ১৫০ জন টিচার, বাংলার ১৫০ জন টিচার, ইংলিশের ১৫০ জন টিচার, প্রায় 500 এর মতো টিচার তাদের রেডি। সব ওকে। বই পুস্তক রেডি এবং এই টিচারগুলো জাস্ট ২ দিনে অন্য জায়গা থেকে না, প্রায় ১২ বছর ১৪ বছর ধরে তারা এখানে ক্লাস নিচ্ছেন মেডিকেলের কোনো একটা কোর্সে বা ইঞ্জিনিয়ারিং কোনো একটা কোর্সে। হুম, আমার নিজেরও উদ্ভাসের সাথে পথ চলা প্রায় ৬ থেকে ৭ বছর। অ্যান্ড টোটাল আমি ফাইনালি ফিগার আউট যে আমি একটা ক্যারেক্টার ডেভেলপমেন্টেরই পার্ট ছিলাম হয়তো এখানে। সো আসলেই এটা একটা বড় একটা মাস্টার প্ল্যানেরই একটা অংশ যে ভাইয়ারা একদম ওয়েল ইকুইপড হয়েই মাঠে নামেন আরকি। যে হ্যাঁ, ভাইয়ের সাথে আমার জাস্ট এটা এড করার ছিল। সো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। ভাই আপনার কাছে লাস্ট একটা জিনিস আমি জানতে চাই যে ভার্সিটি এবছর শুরু করার পরবর্তীতে স্টুডেন্ট আলহামদুলিল্লাহ বেশ ভালো সাড়া পেয়েছি আমরা স্টুডেন্টের এবং স্টুডেন্টদের ফিডব্যাকও খুব চমৎকার। তারা আসলে কোনদিন চিন্তাও করেনি যে মানবিকের স্টুডেন্টদের জন্য মানুষ আসলে এভাবে ভাববে। হুম, বাট তারপরও কম্পিটিশনটা তো কোচিং থেকে ভালো সার্ভিস পাচ্ছে। বাট হুম, আমাদের প্ল্যাটফর্মেও যত স্টুডেন্ট আছে পাবলিক ইউনিভার্সিটিতে এতগুলো সিট হয়তো নেই। সো আমাদের স্টুডেন্টদের ভিতরেই কম্পিটিশন আছে। হয়তো কেউ ভালো অবশ্যই, করবে, কেউ খারাপ করবে। অবশ্যই। সো কেউ হয়তো তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবে না। আবার হয়তো অনেকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে। তারপরও তাদের ভেতরে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করে যে অনেকে ভর্তি হয়েছে পরিবারের ইচ্ছার বাইরে যেয়ে। হুম, যে ভাই আমি ভার্সিটি তে ভর্তি হয়েছি। আমার পরিবার আসলে অন্য কিছু চায়। আমাকে আসলে সে আর্মি বানাতে চায় বা আমাকে আসলে সে ডাক্তার বানাতে চায়। আমি পরিবারের ইচ্ছার বাইরে যেয়ে এটা করছি। হুম, সো যে স্টুডেন্ট গুলো যারা আসলে একটু অনেক চ্যালেঞ্জ স্বীকার করে এখন অ্যাডমিশন কোচিং করছে বা যারা অনেক স্ট্রাগল এর মধ্যে দিয়ে যাচ্ছে বা যারা আসলে ইনফিরিয়রিটি কমপ্লেক্স এ ভুগছে যে জাস্ট বিকজ সে মানবিকে পড়ছে বা সে একটা ডিফারেন্ট ক্যারিয়ার পাথ খুঁজে নিচ্ছে। তাদের উদ্দেশ্যে আপনার লাস্ট কি বলার ভাই? আহ এটা আমার ব্যক্তিগত লাইফ থেকেও যদি বলি, ওই ফলটাই সবচেয়ে মিষ্টি যেটা পরিশ্রম করে ফলানো হয়েছে। বাজার থেকে কিনে আনা ফল মিষ্টি হতে পারে। বাট নিজের আগানে, আঙ্গিনায় যে গাছটা বড় হইছে সেখান থেকে যে ফলটা ফলে সেটা কিন্তু টেস্ট অন্যরকম হয়। ভালো না হলেও ভালো লাগে। কারণ ওইটাও সাইকোলজিক্যাল মানে গোলাপকে আমি দেখে বললাম সুন্দর, তারপর সে সুন্দর হইছে। আমি সুন্দর না বলে সে সুন্দর হতো না। তো এটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল বিষয়। সো যারা পরিশ্রম করছো বা করছেন, আসলে সফলতা একদিনে হয় না। আ এমনও মানুষ আছে যাদের সফল হতে হয়তোবা ৫০ বছর লেগে গেছে। বাট ৫০ বছর পর সে হয়তোবা নিজেকে সফল বলতেছে না। কারণ মানুষজন বলতেছে সে যে কাজটা করেছে সেটা আসলে দেশ এবং জাতি এবং বৃহত্তর স্বার্থে বিশ্বের জন্য একটা কল্যাণকর কাজ। আ ইনসুলিন যিনি আবিষ্কার করেছেন উনি প্যাটেন্ট করেন নাই। তো উনার নাম হয়তোবা সবাই জানেন না। কিন্তু উনার ইনসুলিন আবিষ্কার করার ফলে যতজন মানুষ আসলে সেবা পেয়েছেন, যতজন মানুষ সুস্থ আছেন, বেঁচে আছেন, তাদের দোয়া তো তার জন্য গেছে। তিনি পৃথিবীতে না থাকুক। বাট তার জন্য অন্তর থেকে একটা ভালোবাসা তো কাজ করে। তো সফলতা এবং ব্যর্থতা এটা আসলে মুদ্রার এপিঠ-ওপিঠও না। ব্যর্থতা বলে আসলে পৃথিবীতে কোনো কিছুই নেই। ব্যর্থতা তখনই হবে যখন আমি চেষ্টা ছেড়ে দিব। সো এজন্য কিন্তু আমি শুরুতেই বলেছিলাম আসলে লক্ষ্য আসলে এক জিনিস, আর স্বপ্ন আরেক জিনিস। সো আমার মনে হয় স্বপ্ন এরকম পার্থিব রাখাই উচিত না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো এটা স্বপ্ন হওয়া উচিত না। এটা তোমার একটা লক্ষ্য হতে পারে। ঢাকা ভার্সিটির জন্য পড়াশোনা করেছো, সর্বোচ্চ চেষ্টা করেছো। যদি হলো তোমার টার্গেট ফিক্সড, টার্গেটটা ফিল আপ হলো, গো ফর নেক্সট লেভেল। পরবর্তী টার্গেট ঠিক করো। স্বপ্ন হওয়া উচিত আমি আমার ফ্যামিলির সাথে ভালো থাকবো।
স্বপ্ন হওয়া উচিত আমি শারীরিকভাবে সুস্থ থাকবো, ফ্যামিলি সহ। স্বপ্ন হওয়া উচিত আমি যদি নিজের মনকে প্রশ্ন করি যে আমি কোনো অন্যায় করেছি কিনা, মন অটোমেটিক উত্তর দিবে যে না। এটা হবে স্বপ্ন। যেটা আমাকে সারা জীবন ন্যায়ের পথে নিবে। যেটা সৃষ্টিকর্তা ভগবান আল্লাহ যেটাই বলি, উনার কৃপা আমার উপরে থাকবে। এটা হলো স্বপ্ন। আর এরকম টার্গেট অনেক থাকতে পারে। সো টার্গেটের সমস্যা কি? তুমি একটা টার্গেট মিস করছো, there is another টার্গেট। বাট স্বপ্ন যদি কখনো টার্গেটে রূপান্তরিত হয়, তখন কিন্তু ওই একবার জিনিস ভেঙে গেলে আর এটা জোড়া লাগে না। তখনই হতাশাটা আসে। আমি এত কিছু বলেছি মানে আমি এত ফিলোসোফার হয়ে গেছি এমন না। আমি যেটা দেখেছি আরকি, বইটা পড়া আমার স্বপ্ন ছিল, বইটা চান্স পাইছি, দেন স্বপ্ন নাই। দেন আমি ৪ বছর বুঝলাম যে আমি আসলে কি করতে চাই। আমার ৪-৫ বছর লাগছে নিজেকে বোঝানোর জন্য যে এটা আসলে টার্গেট ছিল। টার্গেট ফিল আপ করার পর নতুন টার্গেট ধরতে হয়। আমি টার্গেট ধরি নাই। দেন আমাকে ট্র্যাকে আসতে সময় লাগছে। বাট আমি লাকি কারণ আমার মধ্যে ওই চিন্তাটা আসছিল। যদি কারো আরো দেরিতে আসে, কারো যদি ইউনিভার্সিটি লাইফে স্বপ্নটা ভেঙে যায়, তার জীবনের সামনে তো পুরো জীবনটাই পড়ে আছে। সে ১৮-১৯ বছর বাচ্চা একটা ছেলে-মেয়ে। সো আমি এটাই বলি আরেকবারও সবাইকে যে স্বপ্ন নিজের সাথে, উপরওয়ালার সাথে, ফ্যামিলির সাথে। টার্গেট আপনি বৈষয়িক বিষয়ের উপরে কন্ডিশনাল হিসেবে রাখতে পারেন। আর কোন একটা টার্গেট ফিল আপ না হলে আপনি পরবর্তী টার্গেটের জন্য যান। আমার একটা ফ্রেন্ড ছিল, আমাদের সাথে কলেজে ছিল। সো ওরও খুব স্বপ্ন ছিল সিএসসি পড়বে বুয়েটে। বুয়েটে হয় নাই। আ আরো যে পাবলিক ইউনিভার্সিটি গুলো ছিল কোনটাতেই হয় নাই। খুবই ফ্রাস্ট্রেটেড ছিল। দেন আমাকে Facebook এ মেসেজ করছিল যে আমি খুব ভালো, ভালো কোম্পানিতে জব করতে চাই। সো ওয়ার্ল্ড রিনাউন্ড Amazon, Facebook বা Google। তো আমি যদি রেগুলার প্র্যাকটিস করি হবে কিনা? আমি তখন বুয়েটে মাত্র চান্স পাইছি। I was a hero then। সো আমি বন্ধু হিসেবে মনে হয়তো অন্য কিছু চিন্তা করছে। হ্যাঁ, হ্যাঁ, তুই রেগুলার করলে তো অবশ্যই হবে। কেন পারবে না? কে পারে না? আমি তখন মিন করে বলি নাই। তার সাথে আমার নেক্সট যখন কথা হয়েছিল তখন Amazon এর সে সফটওয়্যার ডেভেলপার। আমার এত প্রাউড ফিল হইছে যে আমি মুখে বলছি। আমি বিশ্বাসই হতে পারছি তখন ছোট বয়স। কত কিছু আর বুঝতাম। বাট সে এটা করেছে এবং হি প্রুভড হিমসেলফ নিজের জন্য, সবার জন্য। তো এরকম একজনের কথা বলছি। এরকম হয়তোবা তুমিও অনেককে চিনো বা যারা আমাদের দেখছেন আপনারা অনেককে চিনেন। মানুষের স্বপ্ন ডিফারেন্ট করে, টার্গেটকে ডিফারেন্ট করে যখন পরিশ্রম করবেন এবং ওই পরিশ্রমটা যদি আসলে নিয়ত ঠিক থাকে, বুঝে, জেনে তাহলে অবশ্যই টার্গেট পূরণ হবে। আর যদি সেটা পূরণ না হয়, এই যে জার্নিটা আমরা করছি, ইট মেক্স আস প্রিপেয়ার্ড ফর দ্য নেক্সট লেভেল। আমার এখনো মনে হয় যে আমি বিসিএস এর জন্য যখন পরিশ্রম করেছি, বিসিএস যদি নাও হতো, আমি ভালো কিছু করতে পারতাম। আমি বুয়েটের জন্য যে পরিশ্রমটা করেছিলাম, বুয়েটে যদি না পেতাম, অন্য কোনো ভার্সিটিতে যদি পড়তাম, আমি ভালো করতে পারতাম। আমার পরিশ্রমটা ভালো ছিল। সফলতা কখনো আসবে, কখনো আসবে না। জীবন তো থেমে থাকবে না। তো যারা চিন্তা করতেছেন যে খুব দ্রুত শর্টকাটে সফলতা পাওয়া যাবে, তাদের আসলে আমার শর্টকাট জানা নেই। আর আমার মনেও হয় না শর্টকাটে যাওয়া উচিত। শর্টকাটে খুব ইমিডিয়েটলি একটা ইফেক্ট পাওয়া যায়, বাট লং টার্ম ইফেক্ট খুব খারাপ। আমার মনে হয় লেগে থাকা উচিত এবং কখনো হতাশ না হওয়া উচিত। হতাশা আসবে। হতাশা আর হতাশ হয়ে যাওয়া আসলে আলাদা। হতাশা আসবেই। হতাশা আসবে, কষ্ট লাগবে, বন্ধুদের সাথে শেয়ার করেন, ফ্যামিলির সাথে শেয়ার করেন। কেউ না থাকলে উপরওয়ালার সাথে শেয়ার করেন। হতাশা শেয়ার করার কোনো সমস্যা নেই। কিন্তু ওই হতাশাটা বেশিদিন জাগায় রাখা যাবে না। আমি খুব সুন্দর একটা এক্সাম্পল এক জায়গায় পড়ছিলাম। এটা যদি তুমি একটু ধরো। কপি প্রায় শেষের দিকে, ডোন্ট ওয়ারি। তো আমি যদি বলি তোমাকে এটা এভাবে ১ মিনিট, এই হাত না, এই হাত দিয়ে জাস্ট হ্যাঁ, ১ মিনিট উপরে ধরে রাখো। তো ১ মিনিট ধরে রাখা এটা খুব সহজ। আমি যদি বলি ১ ঘন্টা ধরে রাখো, কঠিন। কষ্ট হবে। তুমি যদি ১ দিন ধরে রাখো, নিয়ার অনেক ইম্পসিবল। কষ্ট। তখন কিন্তু এটার ভার মনে হবে। হ্যাঁ। আসলে জিনিসটা কিন্তু ভারী না। হতাশাটাও এরকম। তুমি কিছুক্ষণ ধরে রাখো, ইটস ওকে। আরেকটু বেশি ধরে রাখো, দ্যাট ইস অলসো ওকে। সবসময় ধরে রাখলে ওই ভারটা নিজের বডিতে চলে আসবে। সো দর্শক মণ্ডলী যারা শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত আগ্রহ নিয়ে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটি দেখছিলেন, আশা করছি ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে ইন্সপিরেশনের মতো কাজ করেছে। এখান থেকে লাইফে অনেক টেক অ্যাওয়ে নেওয়ার মতো আছে। সো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও যে আমাদেরকে আপনার আসলে এত ব্যস্ততার ভেতরে সময় দেওয়ার জন্য। ফাইনালি ভাইয়া মানে সোফার আলোচনার পরে আপনার কেমন লাগছে আরকি কিছু কথা বলতে পেরে? আমি ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করি। আ মানবিকের কথা তো আমি এখন ইকোনমিক্স এ পড়ার জন্য মাস্টার্স করার জন্য যাচ্ছি। সো এখন যেহেতু কিছুটা বড় হয়েছি, কিছুটা বুঝি, সব সাবজেক্ট থেকেই ভালো করা যায়। এটা একদম ইট ইস দ্যা আল্টিমেট ট্রুথ। যদি আসলে পরিশ্রমটা থাকে। ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট, নাহলে ওই সাবজেক্ট তৈরি হতো না। আসলে ভালো জি। করার অপশন না থাকলে ওই সাবজেক্টটাই তৈরি হতো না। আ ইন দ্য মিন টাইম আমি ঢাকা ইউনিভার্সিটি থেকেও ইন্টারন্যাশনাল রিলেশন এর উপরে একটা মাস্টার্স করেছি। সো বাট আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ইঞ্জিনিয়ারিং। তো আমি যখন এই ডিফারেন্ট জায়গাগুলো পড়াশোনা করেছি, আমার ল এর উপর প্রচুর প্যাশন। আমি ল এর কাজকর্ম একটু পড়ি। মানে পছন্দ যেহেতু। যখন আমি ডাইভার্স জিনিসগুলো পড়ছি তখন আমি বুঝছি যে না, আমি এত কম জেনে
কিভাবে এত পার্ট নিতে মানে ইঞ্জিনিয়ারিং বুয়েটে পড়ার পর বা মেডিকেলে পড়ার পরে তো একটা কিছু একটা পাইছি। দ্যাট চেঞ্জ যখন আমি একটু জানা শুরু করছি। এখন সবসময় মনে হয় যে এটা জানি না, ওইটা জানি না, ওইটা জানার আছে। আরো একটু বেশি জানলে হয়তোবা আরেকটু ভালো মানুষ হতে পারতাম বা আরেকটু ভালো চিন্তা করতে পারতাম। তো লাইফে আসলে পুরা লাইফে আসলে শেখার জন্য চেষ্টা করব। বা আমরা একসাথে চেষ্টা করব ভালো কিছু করার বা শিক্ষা নিজের মধ্যে রাখার জন্য। থ্যাংক ইউ অলসো। থ্যাংক ইউ ভাইয়া। দর্শক মণ্ডলী, আজকের এপিসোড এই পর্যন্তই। যদি আপনাদের এই এপিসোড নিয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে বা ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। এমন আরো এপিসোড নিয়ে আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।